তারা তো কিং মেকার হবেন, কিন্তু তারা নিজেরাই কিং হতে চাইলেন। আমি বলবো নির্বাচনে ডানপন্থী দলগুলোর ভোট বাড়বে। আপনি যদি এটাকে জামাতের ভোটের কথা বলেন, হ্যাঁ জামাত ইসলামেরও ভোট বাড়বে। বিএনপি যেখানে যেখানে সরকার বা ছাত্র নেতৃত্ব ব্যর্থ হয়েছে, সেই এজেন্ডাগুলো নিয়ে বিএনপিও কথা বলছে না। গণ অভ্যুত্থান ব্যাহত হয়েছে, জুলাই সনদ পাশ হলে গণ অভ্যুত্থানের কফিনে সিলমের মানে নতুন করে শেষ পেরেকটা ঠুকে দেওয়া হবে। আজকাল গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গাতেই নানা প্রশ্ন, নানা তথ্য, নানা উত্তর, নানা মন্তব্য, নানা বক্তব্য, সব জায়গাতেই কথা ঘুরে বেড়াচ্ছে। যে যা বলছেন সবাই বলছেন তারা সাধারণ মানুষের জন্য বলছেন। রাজনীতিবিদরা যেমন, লেখক, সাহিত্যিক, সাধারণ মানুষও তাদের জন্যই বলেন। কিন্তু দিন শেষে কোথাও না কোথাও নানা প্রশ্ন উত্তরহীন অবস্থায় রয়ে যায়। সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি আমরা এই জায়গাটিতে, অর্থাৎ দ্য পোস্ট। আজকের এই আয়োজনে সেই প্রশ্ন রেখে গেলাম এই আয়োজনটিতে। কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এবং সেই উত্তরের ন্যারেটিভ ভেঙে দেখার চেষ্টা করব। সেই আয়োজনে আজ আমাদের সাথে রয়েছেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ। আলতাফ পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। যে জায়গাটিতে আমি শুরু করলাম, আমার ইন্ট্রোটা শুনতে শুনতে আপনি বেশ মাথা ঝাঁকাচ্ছিলেন। নানা প্রশ্ন, মানুষ সারাক্ষণ কথা বলছে এবং নিজের ভালো থাকার চেয়ে কথা হচ্ছে সবার ভালো থাকা নিয়ে। দিন শেষে আমরা সবাই কি ভালো আছি? বাংলাদেশ কি ভালো আছে? আমার তো মনে হয় খুব অস্থির। দেখুন, আমাদের তরুণ বয়সে বা কিশোর বয়সে আমরা বিটিভি দেখতাম শুধু, সেই জায়গায় এখন প্রায় 20-30টি টেলিভিশন, 40-এরও বেশি। আমি তো এত জানিও না। আমরা পড়তাম ইত্তেফাক অথবা সংবাদ এক ধরনের, ইত্তেফাক এক ধরনের। এই দুটো পড়ে একটু ধারণা করতাম কি হচ্ছে। এখন তো অসংখ্য পত্রপত্রিকা এবং বিদেশি গণমাধ্যম। আমার মনে আছে যখন স্কুলে প্রথম CNN দেখানো হলো পরীক্ষামূলকভাবে, অদ্ভুত লাগলো যে এরকম একটা ব্যাপার। এখন তো এগুলো তো সব এরকম একটা তথ্যের উপাত্তের ন্যারেটিভের সমুদ্রে মানুষ প্রতি মুহূর্তে অস্থির যে, এবং ওইগুলো মোকাবেলা করে নিজের সিদ্ধান্তে আসার মতো মননশীল গঠনও অনেক সময় গড়ে ওঠে না সমাজে। ফলে মানুষ আসলে খাবি খাচ্ছে, অস্থিরতায় পড়ে আছে। মানুষ কি আসলে বেশি বলছে বলে আসলে কোথাও যে শেষ পর্যন্ত দাঁড়াতে পারছে না, নাকি মানুষ আসলে শুনতেই চাচ্ছে না? এই অস্থিরতার মধ্যে মানুষ শুনছে কম, বলছে বেশি। শুনতে চাচ্ছে এবং ওইটার ভিতরে আছে। কিন্তু আমি বলছি, যখন এই যে অজস্র তথ্য, এটাকে সে নিজের মতো করে বিশ্লেষণ করার জন্যে যেই মননের গঠনটা দরকার, সেটা গড়ে ওঠার আগেই তাকে তথ্য সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। ফলে মানুষ ওই জন্য অস্থির, এটা থেকে সিদ্ধান্তে আসতে পারছে না, তথ্যই তাকে নিয়ে যাচ্ছে অজানার দিকে। সেক্ষেত্রে এখন সবচেয়ে বড় অস্থিরতাটা হচ্ছে, অন্তত বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অস্থিরতাটা হচ্ছে তার রাজনৈতিক পরিমণ্ডল। রাজনীতিতে এক ধরনের সারাক্ষণই সফল চলছে এবং সেটা নিয়ে সবাই আমরা কথা বলছি, যে বুঝি যে না বুঝি। আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনি ঠিক কী ধরনের পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নির্বাচন নিয়ে? আমরা দেখছি রাজনীতিবিদরা নানা রকম কথা বলছেন, গণভোট, জাতীয় সরকার, সব কিছু মিলিয়ে আপনার কাছে কী মনে হয় রাজনৈতিক পরিমণ্ডলটা এই মুহূর্তে কেমন? কি ঘটতে যাচ্ছে সামনের বাংলাদেশে? রাজনৈতিক পরিমণ্ডল এবং সামাজিক পরিমণ্ডল দুটো তো খুব আন্তঃসম্পর্কিত, দুটো মিলে অস্থিরতা চলছে। এই কারণে দুটো ঘটনা ঘটেছে এখানে। একদিকে হলো যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের ভিতর প্রচণ্ড একটা আশাবাদ তৈরি হয়েছিল, যেটা 2024-এর আগেও ছিল না। 2024 মানুষকে প্রচণ্ডভাবে আশাবাদী করেছিল যে একটা পরিবর্তন এবার হবে। 54 বছরে হয়নি, এবার আমরা বোধহয় কিছু পরিবর্তন পেতে যাচ্ছি। আমি বলবো সেই আশাবাদের অনেকটাই, সেই আশাবাদ বেহাত হয়ে গেছে বা সেটার একটা বাধাপ্রাপ্ত হয়েছে। কিন্তু এর পাশাপাশি আবার শুধু সেখানেই থেমে নেই, অনেক ধরনের ভীতিও তৈরি হয়েছে, ভীতির সঞ্চার হয়েছে এবং প্রতিদিন ভীতির উৎপাদন এবং পুনরুৎপাদনও হচ্ছে। কী ধরনের ভীতি? হ্যাঁ, আমি বলছি। ফলে ওইদিকে একদিকে আশাবাদহীনতা, আশার মৃত্যু, আশা বেহাত হয়ে যাওয়া, আরেকটা হলো ভীতির উৎপাদন এবং পুনরুৎপাদন। এই দুটো মিলে
এখনকার সামাজিক পরিস্থিতিটা আমরা এগোচ্ছি। এবং খুব কম মানুষ পাওয়া যাবে যিনি বলতে পারবেন যে কিছুদিন পরেই বাংলাদেশ একটা সুন্দর সময়ে প্রবেশ করবে, এরকম কিন্তু আমি পাবো না, আমি পাই না। আমি জানি না আপনার কি অভিজ্ঞতা। এখন ভীতিটা ঠিক হ্যাঁ, আমি ভীতিটা এই জন্য বললাম, দেখুন আমাদের এখানে যে এখনকার একটা সরকার চলছে, এই সরকার তো অনির্বাচিত সরকার, কিন্তু এটা বৈধ সরকার, জনপ্রিয় সরকার ছিল। এই সরকার দু ধরনের দায়িত্ব নিয়ে এসেছিল। একটা হলো অন্য সাধারণ সরকারগুলোর মতো রাষ্ট্র পরিচালনার দায় ছিল তার, আবার অভ্যুত্থানের প্রত্যাশা পূরণের দায় ছিল। অর্থাৎ দু ধরনের দায় নিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ফলে তার কাছে তার দায়িত্ব ছিল অনেক বেশি সাধারণ সরকারের চেয়ে, কিন্তু তাদের পারফরমেন্স হয়েছে ঠিক উল্টোটা। আমি অভ্যুত্থানের পারফরমেন্সের বিষয়টা পরে আসছি, অভ্যুত্থানের বিষয়ের, কিন্তু সাধারণ সরকারের যে দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা, অর্থনীতি একটু বিকশিত করা, এগুলোর ক্ষেত্রে আমি বলবো যে গত 54 বছরে যেই 2-3টা বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে খারাপ ছিল, তার মধ্যে একটা গেল গত 12 মাস। যত ধরনের মব হয়েছে, যত ধরনের ঘরবাড়ি ভাঙা হয়েছে, যত ধরনের বেনামি মানে কি মামলা আর কি, মানে মামলাবাজি খুব হয়েছে। আমি একটা নিউজ পড়েছি, আমার মনে আছে কয়েকদিন আগে, এটাই 2 সপ্তাহ আগে হবে, যে রাজশাহীতে একটা মামলা হয়েছে, একটা বিস্ফোরক দ্রব্যের মামলা, যেখানে কয়েকশো মানুষকে আসামি করা হয়েছে। সেই আসামিদের ভিতরে রাজশাহীতে এমন কোনো ধনাঢ্য পরিবার নাই যাকে আসামি করা হয়নি। তার মানে আপনি কল্পনা করুন ওইখানে কী ধরনের ভীতির সঞ্চার হয়েছে, কী ধরনের হয়রানির একটা বাস্তবতা তৈরি হয়েছে। এরকম ঘটনা কিন্তু চট্টগ্রামে ঘটেছে, অন্যান্য শহরেও ঘটেছে। আমি বলবো গত 12 মাসে একটা সামাজিক অস্থিরতা, সমাজে মানে স্থায়ী অশান্তির বীজ রোপণ, এই ব্যাপারগুলো হয়েছে, অথচ হওয়ার কথা ছিল সম্পূর্ণ ভিন্ন। সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে, যেটা আপনি বলছিলেন যে এই সরকার তো আসলে দুটো দায়িত্ব নিয়ে এসেছে, যেহেতু এই সরকারের সামনে দুটো দায়িত্ব, সেই জন্য সরকার অন্য আমরা যেটা দেখেছি যে এর আগে আমরা এই ধরনের সিচুয়েশনে যে ধরনের সরকার তৈরি হয়েছে তার তুলনায় তার আসলে দ্বিগুণ চাপ, সেই চাপ তাকে পথহারা করেছে। এবং আপনার কি মনে হয় যে রাজনীতিবিদরাও বা অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো আসলে এক ধরনের চাপ তৈরি করেছে যাতে এই সরকার ভালো পারফরমেন্স না করতে পারে? না, আমি প্রথমটা আপনার সাথে একমত নই। প্রথমত এই সরকার যে কী ধরনের দায়িত্ব নিয়ে এসেছে, এইটা এই সরকারের সাথে যুক্তদের উপলব্ধির ঘাটতি ছিল এবং তাদের কোনো প্রস্তুতিও ছিল না। প্রস্তুতি না থাকার জন্য দোষ দেওয়া যায় না, কিন্তু যখন দায়িত্ব নেয় মানুষ, তখন যে দ্রুত দায়িত্ববান হয়ে ওঠার ব্যাপার, পরিকল্পনা প্রণয়নের ব্যাপার এবং আন্তরিকতার ব্যাপার, আমি বলবো শুধু ব্যর্থতা শুধু প্রশাসনিক নয়, আমি বলবো আন্তরিকতারও ঘাটতি দেখা গেছে। দেখুন, বা অভ্যুত্থানের স্পিরিট উপলব্ধি করার ঘাটতি দেখা গেছে। আমি একটা উদাহরণ দিতে পারি। দেখুন, এই অভ্যুত্থানটা ছিল ব্র্যান্ড স্লোগান ছিল বৈষম্য বিরোধী অভ্যুত্থান। তার মানে এই অভ্যুত্থানের মূল জায়গা হলো বৈষম্য কমাতে হবে। তো বাংলাদেশে বৈষম্যের শিকার মানুষ কারা, এটা খুব কাণ্ডজ্ঞান দিয়ে বোঝা যায়। কৃষি সমাজ, শ্রমিকরা, দলিত সমাজ, আদিবাসী সমাজ, নারী সমাজ। তাহলে আমার সরকারের দায়িত্ব হবে প্রথমেই এই ধরনের 4-5টা ক্যাটাগরিতে এমন কিছু করা যারা অভ্যুত্থানের সুফল এরা দ্রুত পেয়ে যায়। কিন্তু গত কতগুলো মাস বিতর্কটা, অভ্যুত্থানের সংস্কারের চিন্তাটা হচ্ছে কোথায়? বাংলাদেশে কি 1 কক্ষ থাকবে সংসদ, না 2 কক্ষ থাকবে? প্রধানমন্ত্রী কি 5 বছর থাকবেন, না 10 বছর থাকবে? দেখুন, এগুলো জরুরি, কিন্তু বাংলাদেশের সবচেয়ে জরুরি সংস্কার কোনগুলো? বাংলাদেশের মানুষ কোথায় খাবি খায়? যেমন আপনার ন্যাশনাল আইডির নামে ভুল হয়েছে, খুব ছোট ব্যাপার, কিন্তু এইটা সংশোধন করতে গিয়ে বাংলাদেশের মানুষ কাহিল হয়ে যায়। আপনি আপনার সংসারে একটা নতুন সন্তান এসেছে, জন্ম নিবন্ধন হবে, খুব সহজ নয় কিন্তু বাংলাদেশ এই কাজগুলো। বা এখানে শ্রমিকদের জন্য মজুরির একটা বড় প্রবলেম, কারখানায় নিরাপত্তাহীনতা বড় প্রবলেম, কৃষকের জন্য কলা উৎপাদন হয়, কলাটার বিপণন একটা বড় সমস্যা। মানে এগুলো হলো আসলে বাংলাদেশের জন্য বড় সমস্যা। আমরা সভ্যতার অনেক পেছনে পড়ে আছি, সংস্কারের অনেক আদিম অবস্থায় আছি। কিন্তু আমরা বিতর্কটা হলো আমাদের গত 8 মাস ধরে, সংসদ কি 2 কক্ষ হবে, না 3 কক্ষ হবে, না 5 কক্ষ হবে? দেখুন, ভারতের সংসদ 2 কক্ষ। ভারতের যেটা রাজ্যসভা
আছে বটে, কিন্তু ভারতের রাজনীতিতে, সমাজ জীবনে রাজ্যসভার কিন্তু কোনো একটা বড় ধরনের অবদান নেই এখানে। এটা অনেকটা অলংকারী। শাবানা আজমি রাজ্যসভার সদস্য, শাবানা আজমি কি ভারতের রাজনীতিকে গুরুত্বপূর্ণ একজন অ্যাক্টর? তা নয়। মানে এটা রাখা হয়েছে কিছু জনমত আরও অ্যাকোমোডেট করার জন্য, যে সমাজের এই ধরনের মানুষরা, বুদ্ধিজীবীরা কি ভাবছেন সেটা শোনার জন্য। কিন্তু যা হয় সেখানে ভারতের লোকসভাতেই হয়। লোকসভাকে কিভাবে আরও ফাংশনাল করা যায় সেটা হলো মূল ব্যাপার। আমাদেরও মূল বিষয় হলো এই যে অভ্যুত্থান বিরোধী, বৈষম্য বিরোধী অভ্যুত্থান হলো, প্রয়োজন ছিল সমাজের নিচুতলার মানুষের জন্য তাৎক্ষণিক কয়েক মাসের ভিতর কিছু পরিবর্তন সাধন করা, তারপর এই ধরনের ক্লাসিক বিষয়গুলোতে বিতর্ক করা, সংস্কার, গণভোট, এক কক্ষ হবে না দু কক্ষ হবে, কিংবা প্রধানমন্ত্রী কয় বছর থাকবে, জুলাই সনদ কখন হবে। এখন জুলাই সনদ হচ্ছে, কিন্তু জুলাইয়ের কোনো এজেন্ডা কিন্তু জুলাই সনদে নেই আমি বলবো। আচ্ছা, জুলাই সনদে যেহেতু আসলামই, আপনার কাছে কি মনে হয় যে জুলাই সনদ নিয়ে অনেক কথা শুনছি, এটা নিয়ে মতৈক্য হচ্ছে, মতানৈক্য হচ্ছে, মিটিংয়ের পর মিটিং হচ্ছে, জুলাই সনদ যদি আমার নির্বাচনের দিনও পাশ হয়, গণভোটেও যদি জুলাই সনদ হয়, আমার মানে এটা আমার খুব ব্যক্তি সাংবাদিকের প্রশ্ন আর কি, যে জুলাই সনদ কি খুব বড় পরিবর্তন আনতে পারবে বাংলাদেশের রাজনীতিতে? আমি বলবো পারবে না। দেখুন, আমরা আসলে যারা এই সরকারের সাথে যুক্ত ছিলেন, আমি বলবো তারা এই অভ্যুত্থানের এই মহান ঘটনাটার যে দার্শনিক তাৎপর্য, এর যে স্পিরিচুয়াল অংশ, সেইটুকু আমরা মিস করে গেছি। না হলে আমি এরকম দেখেছি, একজন উপদেষ্টা রাষ্ট্রীয় অর্থ বরাদ্দের সময় তার উপজেলায় কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করে দিয়েছেন, যেটা অন্য উপজেলার চেয়ে বহুগুণ বেশি। মানে এই ধরনের মানসিকতাও কিন্তু আমাদের কাজে আমরা দেখেছি। এই অভ্যুত্থানের পর যতগুলো মব সহিংসতা হয়েছে, মাজার ভাঙা হয়েছে, আপনি দেখুন, ধরে নিলাম যে প্রথমে কয়েকটা ভাঙা হয়ে গেছে, তারপর তো উপদেষ্টারা যে সেখানে মানে বুক চিতিয়ে দাঁড়ানোর কথা ছিল, যে আমার শরীরের উপর দিয়ে যেতে হবে, এটা হতে পারে না। আমরা বলেছি এটা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ করব আমরা, আমাদের ছাত্ররা এই জন্য 800-900 মানুষ জীবন দিয়েছে, কিন্তু কোনো উপদেষ্টা তো যাননি কোথাও। এই সরকার ঢাকার মতিঝিল এবং রমনা থানার চৌহদ্দিতে পেরোতে পারল না। মানুষকে উপজেলা পর্যায়ে তো দূরের কথা, জেলা পর্যায়ের মানুষকেও যে বোঝানোর ব্যাপার ছিল যে এই যে শহীদরা কি চেয়েছে এবং সরকার কি করতে চায়, এই সরকারকে তো মানুষ বুকে আগলিয়ে রাখত বহু বছর যদি এই পরিবর্তনগুলো করা যেত। কিন্তু আসলে পরিবর্তন কিছু ঘটেনি, এবং জুলাই সনদ নামে যা হচ্ছে এটা দিয়েও পরিবর্তনের কিছু হবে না। বরং আমি ভয় পাই যে এই সনদটা পাশ হয়ে গেলে মানুষ ভাববে যে যেই বিষয়গুলো আসলোই না, ভাববে যে এইগুলো নিয়ে আর আলাপেরই দরকার নাই, অভ্যুত্থানের সব চাওয়া তো পূরণ হয়ে গেছে। মানে আসলে জরুরি কৃষকের জন্য, শ্রমিকের জন্য, দলিতের জন্য, নারীদের জন্য। দেখুন অভ্যুত্থানে কী পরিমাণ নারীদের অংশগ্রহণ ছিল, এবং বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকই তো নারী সমাজ। তো নারী সমাজের জন্য জুলাই সনদে কী আছে আমি বলবো যে আপনিও বলতে পারবেন না, যে কোনো সাংবাদিক বলতে পারবে না, আসলে কিছু নেই, আসলে কিছু নেই। হ্যাঁ, তো নারীদের জন্য যেই কমিশনটা হলো তার কোনো সুপারিশ তো আলোচনাতেই আসলো না। তাহলে এই অভ্যুত্থান, এই জুলাই সনদ থেকে নারী সমাজ কি পাবে? না, জুলাই সনদটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কেন আপনার কাছে? কি আমি বলবো জুলাই সনদটাকে গুরুত্বপূর্ণ করে তোলা হয়েছে, এইটাকে আমি বলবো এক ধরনের বিশ্বাসঘাতকতা ঘটেছে। দেখুন আমাদের গত 8 মাসে যেটা ঘটেছে, 12 মাসের ভিতর শেষ 8 মাসে যেটা হলো, এটাকে গ্রামসির ভাষায় বলতে একটা প্যাসিভ রেভলিউশন হয়েছে। প্যাসিভ রেভলিউশন মানে যেই বিপ্লবে আসলে বিপ্লবাত্মক কোনো পরিবর্তন ঘটে না, বিপ্লবের নামে বিপ্লবের অভিনয় করা হয়, এবং যেখানে পরিবর্তনের নামে পরিবর্তনের অভিনয় করা হয় কিন্তু পরিবর্তন কিছু ঘটে না, যেখানে উপর থেকে পরিবর্তনের চেষ্টা করা হয়। আমাদের সমগ্র ঢাকার সিভিল সোসাইটি, মিডিয়া এবং বুদ্ধিজীবীরা বিতর্ক করে গেলেন সংসদ 2 কক্ষ হবে না 3 কক্ষ হবে, সংখ্যানুপাতিক ব্যবস্থা হবে নাকি হবে না। কিন্তু শ্রম কমিশনের রিপোর্ট নিয়ে, নারী কমিশনের রিপোর্ট নিয়ে কোনো আলোচনা হলো না, পুলিশ কমিশনের রিপোর্ট নিয়ে কোনো আলোচনা হলো না, এমনকি অর্থনীতি বিষয়ে 2টো টাস্ক ফোর্স রিপোর্ট হয়েছে, আপনার খেয়াল আছে কিনা, একটা দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে এবং আরেকজনের নেতৃত্বে, তারা সবার আগে রিপোর্ট দিয়েছিল। পুলিশ কমিশন রিপোর্ট দিয়েছিল, প্রশাসনিক কমিটি, গণমাধ্যম কমিশন হ্যাঁ রিপোর্ট দিয়েছিল। কিন্তু অভ্যুত্থানের সবচেয়ে জরুরি বিষয় ছিল পুলিশ বাহিনীর এবং প্রশাসনের সংস্কার,
এবং এটা বাংলাদেশের জন্য জরুরি এবং অভ্যুত্থানেরও বড় এজেন্ডা ছিল। আপনি দেখুন ছাত্ররা কী নিয়ে বলেছে, পুলিশি অত্যাচার নিয়ে কথা বলেছে, পুলিশ বাহিনীর অদল বদল দরকার, পরিবর্তন দরকার। এবং আসলে যে কলোনিয়াল 1792 সালে যে পুলিশ বাহিনী হয়েছে, আমরা 2025 সালেও সেই কর্নওয়ালিসের পুলিশ বাহিনী বহন করে চলেছি। আমরা বলেছি আমরা 47-এ স্বাধীন হয়েছি, 71-এ স্বাধীন হয়েছি, 90-এ স্বাধীন হয়েছি এবং 2025-এ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের কর্নওয়ালিসের বাহিনী কিন্তু আমরা পাল্টাইনি। এগুলো ছিল অভ্যুত্থানের এজেন্ডা। তো এগুলো কোথায়? এবং এগুলোর কোনো আলাপ কোনো মিডিয়ায় নাই, কোনো বুদ্ধিজীবীর কণ্ঠে নাই, কোনো রাজনৈতিক দলের প্রেস রিলিজে নাই। সেই জন্য আমি বলবো যে গণ অভ্যুত্থান ব্যাহত হয়েছে। জুলাই সনদ পাশ হলে গণ অভ্যুত্থানের কফিনে সিলমের মানে নতুন করে শেষ পেরেকটা ঠুকে দেওয়া হবে। আমি সেই জায়গাটিতে আরেকবার আসবো, অন্তত রাজনীতিবিদদের জায়গাটিতে। তাহলে কি আমি একটা কথা বলতে পারি যে অন্তর্বর্তী সরকার কে আসলে যতটা ফাংশনাল আমরা ভেবেছিলাম হবেন, যতটা কার্যকর হবেন, ততটা আসলে তারা হতে পারেননি, মানে অন্তত গভর্নেন্সের দিক থেকে যদি আমরা দেখি। আপনি খুব লিবারেল একটা মন্তব্য করলেন। আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার ওই যে বললাম দুটো দায়িত্বেই তারা মিস করেছে। তারা বাংলায় সরাসরি বললে তারা ব্যর্থ হয়েছে। প্রথমত স্বাভাবিক একটা নর্মাল সময়ের সরকারের যে দায়িত্ব সেগুলা তারা পালন করতে পারেনি। দেখুন বাংলাদেশে বিগত সরকারগুলো যেই দলেরই সরকার হোক, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, সব সরকারের আমলে দারিদ্র কিন্তু একটু একটু করে কমছিল। এই প্রথম এবছর দারিদ্র কিন্তু আবার উল্টোভাবে বেড়েছে, এখন 28% পৌঁছেছে দারিদ্র। তারপরে দেখুন আইন শৃঙ্খলা সরকার, সব সরকারের এটা একটা প্রায়োরিটি, কিন্তু এই সরকারের আমলে সেই প্রায়োরিটি তো বদলে গেল। যে কোনো জেলায় যে কোনো দিন যে কোনো সকালবেলা একটা মব হতে পারে, এরকম একটা মানসিক প্রস্তুতি আমাদের এখন রাখতে হয়। এবং সেটা ঘটেছেও। দেশ জুড়ে প্রায় 100 মাজার ভাঙা হয়েছে, মানুষকে কবর থেকে তুলে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। এই ধরনের মানে অদ্ভুত ঘটনা, বিস্ময়কর ঘটনা, মানে ভীতিকর ঘটনা এখানে ঘটেছে। এবং এমন না যে এগুলো বন্ধ হয়েছে। দেখুন কিছুদিন আগে পার্বত্য চট্টগ্রামে একটা সহিংসতা হলো, কয়েকজন লোক মারা গেলেন, আদিবাসী মারা গেলেন। যেই জাতির লোকই মারা যায় সেটা তো একটা বিচারের ব্যাপার আছে, সেটা বন্ধের ব্যাপার আছে। কিন্তু সরকারের তরফ থেকে কয়েকজন ব্যক্তি বললেন এটা একটা ষড়যন্ত্র, এটা বাইরের দেশের ষড়যন্ত্রের কারণে এটা ঘটেছে। তার মানে এগুলো বন্ধের জায়গাটাও আমি বন্ধ করে দিলাম, এটার বিচার পাওয়ার জায়গা। আপনি যখন একজন নীতি নির্ধারক বলবে এটা ষড়যন্ত্রের কারণে হয়েছে, তার মানে এখানে ক্ষতিগ্রস্তরা তো আর বিচারও পাবে না, তাই না? বিচারের ব্যাপারটাও আটকে গেল একেবারে। এবার একটু আমি জাতীয় ঐক্যমত্য কমিশনের জায়গাটাতে আসতে চাই, যে জাতীয় ঐক্যমত্য কমিশন আপনার কাছে কি মনে হয় যে কতটা জাতীয় ঐক্য তৈরি করতে পারলো, সব মানে যে বিষয়গুলো নিয়ে তারা বসেছেন? এবং এখনো পর্যন্ত আমরা দেখছি যে আজকেও যদি আমি গণমাধ্যমে খবর দেখি, সেখানে আমরা দেখছি যে নানা কিছুতে তারা ঐক্যমত হতে পারছেন না। এইটার দায়টা আসলে কি আপনি কাকে দিবেন? মানে রাজনীতিবিদদের ঘাড়ে কি আসলে এই দায় দিতে চান যে এখনো তারা এইটা ঐক্যমতে? আমি বলবো যে এখানে মানে অ্যাক্টর কারা? সরকারিভাবেই তো জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে। জাতীয় ঐক্যমত কমিশন, সরকার এবং রাজনীতিবিদ। দেখুন এখানে জনগণ নেই, মানে জনগণের কোনো প্রতিনিধি ওইভাবে নেই। আপনি যদি রাজনৈতিক দলগুলোকে বলেন, 30-35টা রাজনৈতিক দল আছে, তারা ঐক্যমত কমিশনে অনেকগুলো দল এমন সব দাবি দেওয়া নিয়ে পরস্পরের দর কষাকষিতে লিপ্ত হলো যেগুলো জুলাইয়ে শোনা যায়নি। আমি একটা জিনিস শুধু উদাহরণ হিসেবে বলি, মনে করেন সংখ্যানুপাতিক নির্বাচন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা বাংলাদেশের জন্য প্রয়োজন, কিন্তু ঘটনা হলো যে জুলাইয়ে তো এই রাজনৈতিক দলগুলো কখনোই সংখ্যানুপাতিক বিষয় নিয়ে জনগণের কাছে যায়নি। জুলাইয়ের আগে, 24-এর আগে কোনো দলের জন্য কি এটা প্রধান দাবি দেওয়া ছিল? আপনি খেয়াল করুন, ছিল না। বাংলাদেশের সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রথম এটা নিয়ে আলাপ আলোচনা করেন ফেরদৌস আহমেদ কোরাইশি নামে একজন। উনি বইও লিখেছিলেন এটা নিয়ে, উনি বিভিন্ন জনের কাছে প্রচারের জন্য যেতেন। তারপর ছোট ছোট 2-3টি দল এটা নিয়ে 2-একবার সেমিনার করেছে, কিন্তু বড় আকারে জনগণের কাছে কোনো দল এটা নিয়ে যায়নি। কিন্তু জুলাইয়ের পরে দেখলাম এইটাই একটা বড় রাজনৈতিক বিবাদের বিষয় করে ফেলা হলো। এই যে করে ফেলা হলো, এর মানে হলো এর মধ্য দিয়ে জুলাইয়ের যে মূল এজেন্ডাগুলো সেগুলো কিন্তু হারিয়ে গেল। যে পুলিশ বাহিনীর সংস্কার, প্রশাসনের সংস্কার, কোথাও আপনি শুনবেন না এগুলো নিয়ে। বা
এই ধরনের যেই গ্রাফিতিগুলোকে যেই দাবিগুলো এসেছিল সেগুলো কিন্তু আর রাজনৈতিক দলগুলো সেগুলো নিয়ে কথা বলছে না। ফলে আমি বলবো জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর শক্তি পরীক্ষার একটা জায়গা হয়ে গিয়েছিল। আর হলো ঐক্য কমিশনও এমনভাবে ডিল করেছে ব্যাপারগুলো, এটা একটা সোর্স অফ টেনশন হয়ে গিয়েছিল যে ওইখানে এত বিবাদ হচ্ছে, নির্বাচন কি হবে কি হবে না, সেরকম একটা জায়গায় প্রতিদিন ঐক্যমত্য কমিশন থেকে যে সংবাদগুলো বের হয় গণমাধ্যমে আসে আর মানুষ দেখে, মানুষের তখন নির্বাচন নিয়ে আরও সংশয় তৈরি হয়। সর্বশেষ যেই সংশয় উৎপাদন করেছেন ওনারা যে এটা কি গণভোট হবে, গণভোটের ভিতর দিয়ে গণভোট কি নির্বাচনের দিনই হবে না আলাদা দিনই হবে, তার মানে এইটা নিয়ে আরও কিছুদিন অনিশ্চয়তা চলবে। এবং ধরা যাক সরকার একটা সিদ্ধান্ত চাপিয়ে দিল যে অমুকভাবেই হবে গণভোট, সেই গণভোটে কিভাবে বিষয়গুলো উপস্থাপিত হবে। এই 84টা জাতীয় ঐক্যমত্য কমিশনের 84টা বিষয়ে ঐক্যমত হয়েছে, তার মধ্যে অনেকগুলো বিষয়ে অনেকগুলো রাজনৈতিক দলের আপত্তি আছে, অনেকগুলো বিষয়ে অনেক রাজনৈতিক দলের আপত্তি আছে। এখন জনগণের সামনে বিষয়গুলো কিভাবে উপস্থাপিত হবে, জনগণ কিভাবে সিদ্ধান্ত দিবে গণভোটে, কারণ তাকে তো বোঝানো হয়নি এগুলো। এই 84টা বিষয় সম্পর্কে জনগণ কি জানে? জানে না। তাহলে গণভোট নিয়ে যখন একটা বিভ্রান্তি অনিশ্চয়তা তৈরি হবে, তার মানে আপনার জাতীয় নির্বাচন হয়তো আরও পিছাতেও পারে। এবং ধরা যাক গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসলো না, তখন যদি কোনো রাজনৈতিক দল নির্বাচন বয়কট করে, গণভোট বয়কট করে, তাহলে কী হবে? তার মানে পুরো একটা অনিশ্চয়তার মধ্যে রাখা আছে বাংলাদেশকে। এবং আপনি জানেন যখন রাজনৈতিক অনিশ্চয়তা থাকে একটা সমাজে, তখন সেখানে অর্থনৈতিক বিনিয়োগ আসে না, উদ্যোক্তারা সেখানে বিনিয়োগ করবে না, দেশি বিদেশি কেউ এই ধরনের অনিশ্চিত সমাজে আসবে না। এবং এর মাঝে আবার অনেক রাজনৈতিক দল বলছে তারা আফগানিস্তানের মতো দেশ গড়তে চায়, আবার কেউ বলছে তারা অন্য ধরনের দেশ গড়তে চায়। তার মানে এগুলোর কিন্তু জুলাইয়ের অভ্যুত্থানের বাইরের আলাপ সব চলে আসছে। তাহলে এখানে যখনই অর্থনৈতিক বিনিয়োগ আসবে না এবং এই ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা থাকবে, আপনার অর্থনীতির সমগ্র সূচকগুলো নেতিবাচক দিকে যেতে থাকবে। কর্মসংস্থানের ক্ষেত্রে বন্ধ্যাত্ব তৈরি হবে, এখানে ক্যাপিটাল মার্কেটে নেতিবাচক একটা অবস্থা তৈরি হবে। এই জন্য আমি বলছি যে এই জাতীয় ঐক্যমত্য কমিশন অনিশ্চয়তার, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক অনিশ্চয়তার একটা সোর্স হয়ে পড়েছে। সেক্ষেত্রে মানে দুটা প্রশ্ন আসলে একসাথে চলে আসছে মাথায়। সেটা প্রথম প্রশ্ন, তাহলে কি আপনি নির্বাচনটাকে অনিশ্চিত দেখতে পাচ্ছেন? নির্বাচন এখনও তো কিছু অনিশ্চিত, সবাই বলছে বটে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু দেখুন এর মাঝে কিন্তু হঠাৎই আসলো যে ফেব্রুয়ারির আগে একটা গণভোট হবে। আরেকজন গবেষক আমাদের এখানে এসেছিলেন দ্য পোস্টে, গৌতম দাস, তিনিও বলছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা না। আমি মনে করি ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার যে বিকল্পগুলো আছে সেগুলো এত বেশি বন্য, এত বেশি ঝুঁকিপূর্ণ যে বাংলাদেশ সেই ঝুঁকি নিতে পারবে। ফেব্রুয়ারিতেই যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। যদিও এই সিনারিও যা দেখছেন তাতে কি মনে হয়? তাতে আমার কিছুটা অনিশ্চয়তা এখন আছে, কিন্তু দেশের স্বার্থে, জনগণের জন্য, দেশের ভবিষ্যতের জন্য এই অনিশ্চয়তা পেরোতেই হবে যে কোনো মূল্যে। না, কিন্তু যারা পেরোবেন, এই যে যারা সারাক্ষণ জনগণের কথা বলেন যে জনগণের ভোটাধিকার, জনগণের অর্থনীতি, জনগণের খাবার, জনগণের ভাত কাপড় সবকিছু, এদের মাঝেই তো সবচেয়ে বেশি অনৈক্য। এরাই তো আসলে দিন শেষে ঐক্যমতে আসতে পারছেন না। তো জনগণের কথা যারা বলছেন তারা তো জনগণকে দিন শেষে মাথায় রাখছেন না। আপনার কাছে কি? আমি এই জায়গাটা একটু আশাবাদী যে বাংলাদেশের একটা, আমরা দেখি বাংলাদেশের ইতিহাসে যে জনগণ বা বাংলাদেশ যখন একটা খাদের কিনারে যায় একদম, তখন বাংলাদেশ একটা একটু পাল্টা চাপ তৈরি করে, পাল্টা অবস্থান নেয়। আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর উপর, বিশেষ করে যারা বড় দল, দায়িত্ব বেশি অবশ্যই তাদের উপর একটা জনচাপ তৈরি হবে যে যে কোনো মূল্যে ফেব্রুয়ারির মধ্যে একটা অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক নির্বাচন লাগবে। কিন্তু ঝুঁকি আছে, অনিশ্চয়তা আছে। আমি বলবো এখানে রাজনীতিবিদরাও প্রচণ্ড চাপে আছেন এবং আমি বলবো রাজনীতিবিদদেরও কোণঠাসা করে ফেলার একটা চেষ্টা বিভিন্ন তরফ থেকে আছে। ফলে সব দোষ রাজনীতিবিদদের দেয়া যায় না এখন, এবং রাজনীতিবিদদের মানে আমরা জনগণের সামনে হেয় করার, তাদের ইন্টিগ্রিটি প্রশ্নবিদ্ধ করার একটা চেষ্টা আছে।
না, অবশ্যই চেষ্টা আছে। আবার আবার আমরা তো এটাও দেখি যে রাজনীতির মানে পুরনো রাজনীতিটার খোল নলচে বদলে ফেলে একটা নতুন রাজনীতির কথা উঠেছিল, নতুন বাইনারির রাজনীতির কথা উঠেছিল। সবাই বলেছিলেন যে আমরা যে ট্যাগিং এর রাজনীতি এটা বদলে ফেলতে চাই, কিন্তু এখন কি আসলে বদলেছে? ট্যাগিং এর রাজনীতি থেকে কি আমরা এসেছি? আগে আমরা দেখতাম রাজাকার বনাম মুক্তিযোদ্ধা বাইনারি, এখন আমরা কি দেখি জুলাই যোদ্ধা আওয়ামী লীগের দোসর। এই হ্যাঁ, এগুলো তো হয়েছে এবং আমি বলবো যে পরিবর্তন কি আসলো, মানে এই রাজনীতিবিদরা কি মানে সেই রাজনীতিবিদরা কি এই পরিবর্তন আনতে পারলেন যারা নতুনের কথা বললেন? না, কিন্তু আমি বলবো দেখুন বাংলাদেশের পরিস্থিতি এখন শুধু যে বাইনারিতে আবার আটকে গেছে তা না, আরো একটু ঝুঁকিপূর্ণ বিপজ্জনক জায়গায় সাম্প্রদায়িক রাজনীতি। হ্যাঁ, আমি সেটা বলছি, কিন্তু এই গত 1 বছরে চালকের আসনে কে? চালকের আসনে তো ছিল সরকার, ছাত্র নেতৃত্ব এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে, প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের তারাই বাছাই করেছে, তারা নিজেরা সরকারে যুক্ত হয়েছে। ফলে বাংলাদেশ যে ট্যাগিংয়ের রাজনীতি থেকে বেরোতে পারলো না, এই দায় এই সরকারের। এটার জন্য আমি প্রধানত তাদেরকে দায়ী করব, রাজনীতিবিদদের নয়। দেখুন গত যে 15 বছর যত অনাচার হয়েছে সেখানে ব্যবহার করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনাকে, মুক্তিযুদ্ধের মতো একটা বড় বিষয়কে ঘুষ, দুর্নীতি, অনাচার, পুলিশি অত্যাচার এগুলোর ক্ষেত্রেও প্রচ্ছদ আকারে ব্যবহার করা হয়েছে। গত 1 বছরেও কিন্তু জুলাই যুদ্ধের চেতনাকে ওই ধরনের কাজে আমরা ব্যবহার হতে দেখেছি এবং ব্যবহার করতে করতে আমি বলবো বাংলাদেশকে একটা দক্ষিণ পন্থার মধ্যে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ কিন্তু এখন আর গণতান্ত্রিক ভবিষ্যতের বিষয়েও একটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়ে গেছে আমি বলবো। কারণ জুলাইয়ের আগে এক ধরনের অবস্থা ছিল, আমরা অর্থনৈতিক অনাচার, পুলিশি অনাচার এগুলোর ভিতর ছিলাম, নির্বাচন ব্যবস্থা একেবারে ধ্বংস করে দেয়া হয়েছিল, সেগুলো ছিল আমাদের আকাঙ্ক্ষার জায়গা, তাই তো? এখন আবার চলে এসেছে যে আমরা একটা শরিয়াপন্থী রাষ্ট্র চাই, সেই জায়গায় আলাপ চলে গেছে এখন, এবং মুক্তিযুদ্ধের সমস্ত মূল্যবোধকে আমাদের অগ্রাহ্য করতে হবে, আমাদের 47-এ ফিরে যেতে হবে, এই ধরনের আলাপ চলে এসে। এই আলাপগুলো হোক, সমস্ত আলাপই হতে পারে, কিন্তু আমি বলছি মূল লক্ষ্য থেকে বাংলাদেশকে বিচ্যুত করার একটা চেষ্টা। মূল লক্ষ্য কি? আমাদের এখানে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা থাকবে, প্রশাসন সংস্কার হবে, জনগণের সার্বভৌমত্ব থাকবে, জনগণের একটু স্বাধীনতা থাকবে কথা বলার, এবং অর্থনৈতিক বিকাশ ঘটবে। সাধারণভাবে মানুষ এগুলো চায়। সাধারণ মানুষ কিন্তু রুটি রুজির সংগ্রামটা নির্বিঘ্নে চালাতে চায়, একটু কথা বলার স্বাধীনতা চায়, একটু ভোট দেওয়ার স্বাধীনতা চায়, সংসদে তার কথা আলাপ হোক, চেয়ারম্যান মেম্বাররা তার কথা বলুক, তার পাশে দাঁড়াক, এগুলো হলো সাধারণ মানুষের চাওয়া। কিন্তু এগুলা থেকে আলাপটা এখন অন্যদিকে নেওয়া হচ্ছে এবং রাজনীতিবিদদেরও ড্র্যাগ করে আমি বলবো সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারাও সেগুলোয় অংশ নিচ্ছে। ফলে বাংলাদেশ একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে এগুচ্ছে। সেক্ষেত্রে যেহেতু ঘুরে ফিরে আমরা আসলে সেই সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মীয় ভিত্তিক রাজনীতির দিকেই আসলাম, জামাতের রাজনীতিকে আপনি কিভাবে দেখছেন? বিশেষ করে যে ডাকসুর নির্বাচনের পর আমরা দেখলাম যে ডাকসু এবং জাকসু নির্বাচনের পর দেখলাম যে বেশ ভীষণভাবে তাদের জয়ী হয়ে যাওয়া তাদের প্যানেলের, এবং সবাই বলছেন রাজনৈতিক অঙ্গনে এই আলাপটা আছে যে এটা একটা বার্গেনিং পয়েন্ট তৈরি করলো জামাতের জন্য। আপনার কাছে কি মনে হয় যে, বা নির্বাচনী জরিপে আমরা দেখছি যে নানা রকম জরিপ তো হচ্ছে, কোনোটা বিশ্বাস করা যায়, কোনোটা বিশ্বাস করা যায় না, কোনোটা আস্থায় রাখা যায়, কোনোটা যায় না, কিন্তু তারপরেও তাদের আলাপ বেশ মোটা দাগে আছে। আপনার কাছে কি মনে হয় জামাতের রাজনীতি আসলে কোন রাজনীতি এখন জামাত করছে? আসলে এখানে আমি বলবো যে জামাতকে এককভাবে আমি আলোচনা করতে চাই না, কারণ বিষয়টা জামাত এককভাবে আলোচনায় আসার মতো নয়। সাধারণভাবে যেটা ঘটেছে, জাকসুর যেটা কথা আপনি বললেন, এই প্রতিষ্ঠানগুলো তো বাংলাদেশের সমাজ থেকে বিচ্ছিন্ন নয়। বাংলাদেশের সমাজ জুড়েই আমি বলবো এই ধরনের রাজনীতির একটা উত্থান ঘটেছে এবং এগুলো আবার পুরো সাউথ এশিয়া বা বৈশ্বিক রাজনীতি থেকেও আলাদা নয়, বিশ্ব জুড়ে একটা কিন্তু ডানপন্থার উত্থান ঘটছে। আপনি ইউরোপ আমেরিকায় দেখেন ট্রাম্পের মতো ব্যক্তি আবার বিপুল ভোটে বিজয়ী হয়ে এসেছে। ইউরোপেও কিন্তু এটা ঘটছে। আমাদের পাশে ভারতে দেখেন বিজেপি প্রায় 15 বছর ধরে ক্ষমতায় আছে এবং এখনও তাদের কিন্তু জনপ্রিয়তার পতন ঘটছে না। আপনি আমাদের বর্মায় দেখেন, এই ধরনের আমি বলবো যে আঞ্চলিকভাবে এবং বৈশ্বিকভাবেই ডানপন্থার একটা উত্থান ঘটছে এবং আমাদের সমাজ জীবনেও এটার উত্থানটা দ্রুততর হয়েছে গত 15 বছরের কারণে। আপনি যখন গণতন্ত্রকে ধামাচাপা দেন,
গণতন্ত্রের বদলে স্বৈরতন্ত্র কায়েম করেন, মানুষের ভিতর কিন্তু একটা মানে একটা উগ্রতা, একটা ডানপন্থী মনোভাব কিন্তু বিকশিতই হয়। সেটার বিকাশ ঘটেছে এবং সেটা বিকাশ ঘটানোর জন্য অনেক আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন দেশ বাংলাদেশের চেষ্টাও করেছে। ফলে যেই নির্বাচন হবে সামনে, আমি বলবো নির্বাচনে ডানপন্থী দলগুলোর ভোট বাড়বে। আপনি যদি এটাকে জামাতের ভোটের কথা বলেন, হ্যাঁ জামাত ইসলামেরও ভোট বাড়বে। কতটা বাড়বে? মানে তারা এখন যেরকম করে আসনের কথা আমি জানি না, ভোট অনেক বাড়বে। এবং আমি বলবো জামাত ইসলামের ভোটের ক্ষেত্রে বিস্ময়করভাবে বাড়বে। সেটা কি আমাদের জন্য শঙ্কার হতে যাচ্ছে? যেমন যেটা কয়েকদিন আগে জনাব ফখরুল বলছিলেন যে ডানপন্থার উত্থান আসলে এক ধরনের শঙ্কা তৈরি করছে। আমি এটাকে শঙ্কা বা আনন্দের ব্যাপার হিসাবে দেখতে চাই না। আমি বলবো এটা একটা বাস্তবতা। একজন গবেষক হিসাবে আমি নির্মোহভাবে দেখতে চাই যে এইটা বাংলাদেশের একটা বাস্তবতা, বাংলাদেশের অভিমুখটা ওই দিকেই। এবং এই ধরনের দেখুন, জামাত ইসলামের কথা আপনি বলছিলেন, জামাত ইসলাম কিন্তু জামাত ইসলামী বাংলাদেশের একটা দল, কিন্তু এই দলটা আবার একই সাথে আঞ্চলিক দলও বটে। ভারতে জামাত ইসলাম আছে, পাকিস্তানেও জামাত ইসলাম আছে। জামাত ইসলামের তো কর্মী ভিত্তিক, ক্যাডার ভিত্তিক দল। এই ক্যাডারদের তারা কি পড়তে দেয়, তারা কিভাবে বড় করে তোলে, বিকশিত করে, তাদের সিলেবাস কি? সিলেবাস হলো মাওলানা মওদুদির বই। মাওলানা মওদুদির বইগুলো কি আছে? সেখানে আছে যে তারা জনগণের সার্বভৌমত্ব মানে না, তারা এমনকি মওদুদি বলেছেন গণতন্ত্র, নির্বাচন এগুলাও খারাপ জিনিস। কিন্তু আবার গণতান্ত্রিক সমাজের সুযোগ সুবিধা নিয়ে এই 3 দেশে জামাত ইসলাম বিকশিত হচ্ছে। অর্থাৎ একটা লিবারেল রাজনৈতিক পরিবেশের সুযোগ নিয়েই তারা বড় হচ্ছে, বিকশিত হচ্ছে, কিন্তু তাদের কর্মসূচি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। জামাত বা এই ধরনের শক্তিগুলো ক্ষমতায় গেলে অবশ্যই শরিয়া আইনই কায়েম করবে, এটা সততার সাথেই তারা বলে। আমি বলবো তারা যদি এটা গোপন করে সেটা সততার ঘাটতি। তাদের সমস্ত লিটারেচারে সেটাই আছে, কর্মীদের তারা সেভাবেই বড় করেছে, তারা কর্মীদের সেই রাজনীতির স্বপ্ন দেখেই বড় করে। ফলে এবং আমি বলবো যে বাংলাদেশের সমাজে সেই রাজনীতি, সেই আদর্শ বাড়তি জনপ্রিয়তা পাচ্ছে, এটা বাস্তবতা। এটা খারাপ ভালো আমি বলতে চাই না। আমি এই জায়গা থেকে একটা ছোট লাইন নিতে চাই যে তারা যে বলছে যে তারা একটা গণতান্ত্রিক পরিমণ্ডলে নিজেদের গাছটাকে বড় করছে। এখন তারা বলছে যে আমরা যদি কখনো ক্ষমতা যাই, আমরা নারীদের বিপক্ষে কখনো দাঁড়াবো না, আমরা শরিয়া আইন চালু করলেও নারী তাদের স্বাধীন জীবনযাপন মানে চালিয়ে যেতে পারবেন। আপনার কাছে কি তাই মনে হয়? এটা কিছু কন্ট্রাডিক্টরি নয়? না, এগুলো হলো সেই কৌশলগত কারণে এই ধরনের দলগুলো এই কথাগুলো বলছে। কারণ এখন ভোটের রাজনীতিতে এখন সে ক্ষমতা দখলের ইচ্ছার প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখন তার নারীদের ভোট প্রয়োজন, সমাজে মধ্যবিত্তের ভোট প্রয়োজন, ছাত্রদের ভোট প্রয়োজন, মানে সমাজের সকলের ভোট তার চাই, সকলের সমর্থন প্রয়োজন, আন্তর্জাতিক সমাজের সমর্থন প্রয়োজন। এখন তো জামাত বলবে না যে আমি ক্ষমতায় গেলে নারীদের রাজনীতি করতে দেব না, তাহলে দেশের ভিতর থেকে, দেশের বাইরে থেকে, নানা জায়গা থেকে তার ব্যাপারে একটা রিজার্ভেশন তৈরি হবে। কিন্তু আপনি মওদুদির বই পড়ে দেখেন, সেখানে নারী নেতৃত্বের তো বিরুদ্ধেই কথা রয়েছে। ফলে এবং জামাতের কোর আইডিওলজি তো সেটাই। একেবারে। এবার একটু এনসিপির রাজনীতির কথা জানতে চাই, যেহেতু এনসিপি লম্বা সময় কিন্তু আলোচনায় নেই। আর আমরা যে আশা নিয়ে মানুষ ঝাঁপ দিয়েছিল জুলাইয়ে, যে এদের তরুণদের নেতৃত্বে, সেখান থেকে একটি তরুণদের নেতৃত্ব নিয়ে দল গঠন করা হলো। আমি যদি বলি যে গত 2-3 মাস এনসিপি আসলে কোনোভাবেই আর আলোচনায় নেই, কেন তারা হারিয়ে গেল? কেন তারা তাদের কোনো বার্গেনিং স্পেস তৈরি করতে পারলো না? দেখুন, অভ্যুত্থানে তো বাংলাদেশের অভ্যুত্থান কোনো দলের নেতৃত্বে হয়নি, এটা একটা কমন ব্যানারে হয়েছিল। তাতে প্রধান শক্তি ছিল ছাত্ররা, প্রধান শক্তি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা সত্য, কিন্তু আরও অনেক শক্তি ছিল। অভ্যুত্থানের পর যখন বৈষম্য বিরোধী ছাত্ররা নিজেরাই মানে উপদেষ্টা পরিষদ বাছাই করলো, তখন অভ্যুত্থানের অন্য শক্তিগুলো দূরে সরে গেল, এই একটা বিভক্তি ঘটে গেল। কিন্তু এই বিভক্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের মূল শক্তি দুর্বল হয়ে গেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যখন অন্যরা সরে গেল, তখন তারা বড় শক্তিটা দুর্বল হলো, এই হলো প্রথম ভুল হলো তাদের। দ্বিতীয় ভুল হলো তারা মন্ত্রী পরিষদে গেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজনে ক্যাবিনেটের সদস্য হলেন, তারা তো কিং মেকার হবেন, কিন্তু তারা নিজেরাই কিং হতে চাইলেন, এটা ছিল দ্বিতীয় ভুল।
তাদের দরকার ছিল আন্দোলনের পরিসর আরও বাড়ানো, জেলায় জেলায় ছড়িয়ে পড়া এবং সরকারকে চাপ দেওয়া সংস্কার করার জন্য। কিন্তু তারা নিজেরাই সরকারের অংশ হলেন, প্রশাসনের অংশ হলেন, আমলাতন্ত্রের অংশ হতে গেলেন এবং আমলাতন্ত্র, এটা তো আমি বললাম 200 বছরের পুরনো প্রতিষ্ঠান, তারা এই ধরনের ব্যক্তিদের একদম হজম করে ফেললেন। দ্বিতীয় ভুল হলো। তৃতীয় ভুল হলো দল গঠন। দল গঠন মানে অন্য দল তাদের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করলো এবং জনগণ ভাবলো এইটাই কিংস পার্টি। কিংস পার্টি কি নয় সেটা তো বিতর্কের ব্যাপার, কিন্তু জনগণের ভিতর কিন্তু এই একটা ধারণা তৈরি হলো। আপনি তো জনগণকে দোষ দিতে পারবেন না, কারণ ছাত্রনেতাদের অনেকে সরকারে আছে, অনেকে সরকারের বাইরে এসে দল গঠন করলেন। জনগণ ভাবলো এর ভিতরে একটা নিশ্চয়ই অদৃশ্য যোগাযোগ আছে, ফলে তাদের ইমেজ আমি বলবো ক্ষুণ্ণ হলো। চতুর্থ ঘটনাটা বড় ঘটনা আমি বলবো, সেটা হলো এই দলের অনেকে যে নারীদের বিরোধী সমাবেশে যে বক্তৃতা দিয়ে আসলেন, আদিবাসীদের বিভিন্ন বিষয়ে এমন সব মন্তব্য করলেন, আদিবাসী সমাজ বা দরিদ্র সমাজ ভাবলো যে না, এরা আমাদের ধারণ করবে না, আমাদের দল নয়, আমাদের প্রতিনিধি নয়। এইভাবে ধাপে ধাপে এবং ছাত্রনেতাদের অনেকে নানা ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়লেন, যেগুলোর বিশ্বাসযোগ্য খবর বেরোতে থাকলো। অনেকে গ্রেপ্তার হলেন, যেগুলোর সদুত্তর দেওয়া গেল না। এই সবগুলো মিলে এনসিপি আমি বলবো গণ অভ্যুত্থানের যে আদর্শ, যে মহান উদ্দেশ্যে এই অভ্যুত্থানটা হয়েছে, শহীদরা জীবন দিয়েছে, সেই জায়গা থেকে এই দলটা দূরে সরে গেল। এবং এই দল যে দূরে সরে গেল তার তাৎক্ষণিক প্রমাণ পাওয়া গেল ছাত্র সংসদগুলোর নির্বাচনে। একেবারে। কিন্তু জনাব নাহিদ গত কিছুদিন আগে একটি টেলিভিশনে বলেছেন যে অভ্যুত্থানের পর এই ছাত্রদেরকে রাজনীতিবিদরা নানাভাবে ব্যবহার করেছেন, তারা ব্যবহৃত হয়েছেন ছাত্ররা। আপনার কাছে কি তাই মনে হয় যে এখন যে তাদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ, এই ব্যবহার কারণেই আসলে এই সমস্ত অভিযোগ উঠছে? ছাত্র নেতাদের অনেকে বলছেন যে, নাহিদ ইসলাম বলেছেন, এর আগেও আমি দেখেছি মাহফুজ আলম একটা কথা বলেছেন যে আমলাতন্ত্র তাদেরকে সহযোগিতা করেনি। এর আগে কয়েকজন ছাত্রনেতা সামরিক আমলাতন্ত্রের বিরুদ্ধেও বলেছেন যে, আপনার মনে আছে হয়তো। আচ্ছা দেখুন, আমরা হ্যাঁ, বা এর আগেও মানে সেনাবাহিনী নেতৃত্ব এখন সামরিক আমলাতন্ত্র বেসামরিক আমলাতন্ত্রের তো মুখ বন্ধ, তারা চট করে কোনো মন্তব্যের উত্তর দিতে পারে না, ফলে তাদেরকে অভিযুক্ত করা কিন্তু সহজ। আমি বলবো যে ছাত্রনেতারা ব্যবহৃত হলেন কেন? ছাত্রনেতা তো অসম্ভব জনপ্রিয় ছিল, মানুষ তো রাজনীতিবিদদের চেয়েও তাদের কথা শুনেই জীবন দিয়েছে। ছাত্রনেতারা যখন মানুষকে রাস্তায় নামতে আহ্বান করেছে, মানুষ বা পরিবারগুলো তাদের শ্রেষ্ঠ সম্পদ বিলিয়ে দিয়েছে, জীবন দেওয়ার চেয়ে তো আর বড় কিছু নেই। ফলে তারা কেন ব্যবহৃত হলেন, তারা কেন মাস্টার মাইন্ড কথাটা উপভোগ করলেন, তো তারা কেন এই উপদেষ্টা পরিষদকে নিয়োগ দিলেন অন্যদের সাথে আলাপ আলোচনা না করে? ফলে এখন সরকারের সমস্ত ব্যর্থতার ভার তাদের বইতে হবে। এবং শুধু এখন নয়, দিন যত যাবে, আগামী বছরের পরের বছর যখন অভ্যুত্থানের স্পিরিট, অভ্যুত্থানের দাবি এবং বাস্তবতার সাথে মানুষ মিলিয়ে দেখবে, মানুষ দোষারোপ করবে এই ছাত্র নেতৃত্বকে, এই রাজনীতিবিদদের নয়, এই আমলাতন্ত্রকে মানুষ দোষারোপ করবে না, আমি বলে রাখলাম। এবং তিনি আরেকটি কথা বলেছেন নাহিদ ইসলাম, যে রাজনীতিবিদরা তাদেরকে ডিরেল করেছেন এবং রাজনীতিবিদরা তাদেরকে প্রতারণার মধ্যে ফেলেছেন। সেই ফাঁদে তারা কেন পা দিলেন? তাদের তো সেই মানে এই ম্যাচুরিটি তো তাদের থাকা উচিত ছিল। তো ছাত্র, আমাদের রাজনীতি প্রবীণ রাজনীতিবিদ, হ্যাঁ ছাত্র, কিন্তু তারা তো একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব তুলনামূলক কম অভিজ্ঞ, এবং তাহলে তাদের আরও বিস্তারিতভাবে বলা উচিত এবং জনগণের কাছে যাওয়া উচিত যে ভাই আমরা এই ভুল করেছি, কিন্তু আমরা এই করতেছিলাম, এখানে আমরা বাধা পেয়েছি। জনগণের কাছে, জনগণের সঙ্গে সংলাপে লিপ্ত হওয়া উচিত আমি বলবো এনসিপি। এবং এনসিপির আসলে ভাবা উচিত এখনও, যদি আমি মনে করি সেরকম ভাবনার জন্য সময় তাদের হাতে খুব একটা নেই, যে রাজনৈতিক পরিবর্তন, প্রশাসনিক পরিবর্তন, সংস্কার একটা লম্বা সময়ের ব্যাপার এবং সেখানে জনগণের সবাইকে নিয়ে এগোতে হবে। আমরা মন্ত্রী হয়ে আমরা সমাধান দিয়ে দেব উপর থেকে, এই যে ভুল পদ্ধতিতে তারা ঢুকে গিয়েছিল সেটা তো অলরেডি ব্যাকফায়ার করেছে। একেবারেই। বিএনপি সম্পর্কে একটু জানতে চাই, এই মুহূর্তে বিএনপির রাজনীতিকে কিভাবে দেখছেন? যেহেতু আগামী নির্বাচনে বড় স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি এবং বিএনপির প্রধান যিনি, তিনি আসলে দেশে আসছেন কিনা এটাও নানা রকমভাবে আলোচনায় আছে। আপনার কাছে কি মনে হয় যে বিএনপি তার নিজেকে কতটা বদলাতে পেরেছে?
বিএনপি আমি বলবো নিজেকে একদম বদলাতে পারেনি। দেখুন, একটা দেশে 2 মাসে প্রায় 1000 মানুষের জীবন দেওয়া, এটা এখনও আমি বলবো আমাদের সমাজের অনেকে রাজনীতিক দার্শনিক তাৎপর্য উপলব্ধি করতে পারেনি। বিএনপির কর্মীরা যদি পারত, বিএনপি বলে যে আমরা 7000 কর্মীকে দুর্নীতির বা অনিয়ম বা অনাচারের জন্য দল থেকে বহিষ্কার করেছি। 7000 কিন্তু বড় সংখ্যা। তার মানে এই 7000 বা তাদের দল এই অভ্যুত্থানের দার্শনিক বা রাজনীতিক তাৎপর্যই উপলব্ধি করতে পারেনি। তাদের আত্মার কোনো পরিবর্তন ঘটেনি, তাদের মনোভাবের কোনো পরিবর্তন ঘটেনি। আপনি যদি উপলব্ধি করেন যে দেশের জন্য 1000 লোক জীবন দিয়েছে, তাহলে আপনি কিভাবে একটা অনাচারে যুক্ত হতে পারেন? বিএনপির কর্মীরা, বিএনপি বলছে যে আমরা অনাচারের ঘটনা পেলেই বহিষ্কার করছি, বাদ দিচ্ছি, কিন্তু ঘটনা হলো এটা তো ভয়ের ব্যাপার। ক্ষমতায় আসার আগেই একটা দলে 7000 লোক কারাপশনে জড়িয়ে গেল, তার মানে ক্ষমতায় আসলে এটা তো ভয়ানক ব্যাপার হবে। দ্বিতীয়ত হলো, আমি বলবো বিএনপি যেখানে যেখানে সরকার বা ছাত্র নেতৃত্ব ব্যর্থ হয়েছে, সেই এজেন্ডাগুলো নিয়ে বিএনপিও কথা বলছে না। শ্রমিকদের বিষয়ে, কৃষকদের বিষয়ে, শিক্ষার বিষয়ে, নারীর বিষয়ে বিএনপি কি কথা বলছে? বিএনপিও কথা বলছে না। তারা বলছে আমরা 31 দফা দিয়েছি। 31 দফা দিয়েছে তারা অভ্যুত্থানের আগে। 2024-এর 5ই আগস্টের আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশ সম্পূর্ণ ভিন্ন। 1971 সালের 16 ডিসেম্বরের আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশ সম্পূর্ণ ভিন্ন ছিল। 72 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেটা বুঝতে পারেনি বলে তারা ভুল করেছে। এখন যদি আমরা বুঝতে না পারি যে এই 24 আগস্টের পরের বাংলাদেশ সম্পূর্ণ ভিন্ন একটা বাংলাদেশ, তাহলে কিন্তু যেই দল এটা বুঝতে ব্যর্থ হবে সেই দল ভুল করবে। আমি বলবো বিএনপিও 31 দফা এখন যথেষ্ট নয় বাংলাদেশের জন্য। বাংলাদেশের জন্য যথেষ্ট কি? মানে বিএনপি একটি মানে বৃহৎ রাজনৈতিক দল, পুরনো রাজনৈতিক দল হিসেবে তার আসলে তার উঠান বৈঠক করা উচিত বাংলাদেশের ওয়ার্ডে ওয়ার্ডে, মানুষের কাছে শোনা উচিত যে আমাদের করণীয় কি। বিএনপি ভেবেছে আমরা ক্ষমতায় যাব, আমরা সব ডেলিভারি দিতে পারবো। বিএনপি কি জানে আসলে জনগণ কি চায়? যদি তাই জানতো, তাহলে তাদের 7000 লোক বহিষ্কার হতো না নিজের দলেই অনিয়মের জন্য। তাদের কেউ তো চাঁদাবাজিতে যুক্ত হওয়ার কথা নয়। তারা যদি অভ্যুত্থানের স্পিরিটটা বুঝতে পারতো, তাহলে তো তাদের আচরণে অনেক পরিবর্তন করতো। প্যালেস্টাইনিরা বলে, একটা শব্দ বলে ইন্তিফাদা, মানে আত্মার অভ্যুত্থান, বদলে যাওয়া। তাহলে বিএনপি নিজেই বদলে যেত, এই দলকে দেখে বোঝা যেত সে অন্য মানুষ, অন্য দল, কিন্তু তাদের ভিতর সেই ধরনের কোনো পরিবর্তন আমি দেখি। এবার একটু আমাদের নাগরিক সমাজ, বুদ্ধিজীবী, ওনাদের কথা একটু জানতে চাই। যে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী, তাদের ভূমিকা কি দেখছেন এবং তাদের মধ্যে আসলে কতটা বিভক্তি আপনার নজরে আসছে, এবং তাদের মধ্যে কি এটা দেখতে পান যে ক্ষমতার অংশ হয়ে ওঠার একটা চেষ্টা? ভয়ঙ্করভাবে। দেখুন, আপনি যদি আমাদের দেশের সমস্ত নাগরিক সমাজ, বুদ্ধিজীবী সমাজকে যদি আমরা 100 ধরি, গত সরকারের আমলে এর 50 ভাগকে নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে নষ্ট করে ফেলা হয়েছিল। তারাও সরকারের ভুলকেও ভুল বলা ভুলে গিয়েছিল। এর মধ্য দিয়ে সরকারেরও কোনো লাভ হয়নি, তাদেরও ভীষণ লস হয়েছিল। তাদের কথা বলার নৈতিক শক্তি তারা হারিয়ে ফেলেছে। বাকি যে 50 ভাগ ছিল এই আমলে, তারাও নানা সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকারের নানা সুযোগ সুবিধায় যুক্ত হয়ে গেছে, তাদের বড় অংশ। ফলে নাগরিক সমাজ এর বড় অংশই, আমি বলবো 80 ভাগই প্রায় নৈতিকভাবে স্বাধীন মতামত দেওয়ার শক্তি হারিয়ে ফেলেছে। এটা বাংলাদেশের বড় দুর্ভাগ্যের দিক যে তার নাগরিক সমাজও শেষ হয়ে গেল, এবং অভ্যুত্থানের আগেও শেষ হয়েছে, অভ্যুত্থানের পরেও শেষ হয়ে গেছে। নাগরিক সমাজের লোকের তো ডিজি হওয়ার প্রয়োজন নাই, তার তো পুরস্কারের জন্য লালায়িত হওয়ার দরকার ছিল না, তার তো বিভিন্ন জায়গায় প্রশাসক হওয়ার প্রয়োজন ছিল না। যিনি ডিজি হবেন তিনি কেন লেখক জীবন যাপন করবেন? তার তো বিসিএস পরীক্ষার দিকে যাওয়া উচিত ছিল। হতে চেয়েছেন তিনি আজীবন লেখক। সরকার যখনই তাকে ডিজি হওয়ার অফার দিয়েছে উনি ডিজি হয়ে গেছেন। মানে ডিজি পদ তো কোনো লেখক, শিল্পী, সঙ্গীত, চিত্রকরের জন্য নয়, তাই না? তিনি জনগণের হয়ে জনগণের কথা বলবেন, জনগণের আকাঙ্ক্ষাকে শিল্পীতে রূপ দিবেন, তাই তো হওয়া উচিত তার কাজ। আমি বলবো নাগরিক সমাজ এখানে দিশাহীন অবস্থায় আছে, এবং এটা আমাদের বড় দুর্ভাগ্যের দিকে দেশের মানুষের। তাহলে চারপাশেই শুধু দুর্ভাগ্য। আমি তো এখানে দুর্ভাগ্যই দেখবো। আমি আসলে
দুঃখিত যে আমি খুব আশার কিছু দেখি না। শেষ করবো আশা দিয়ে, কিন্তু তার আগে একটু বিদেশিদের অবস্থান জানতে চাই, যে আমাদের দেশের নির্বাচন তো আসলে বিদেশিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমরা আগেও দেখেছি, এখনও দেখছি। এই মুহূর্তে আপনি যেহেতু আপনার এখানে একটা বিশেষজ্ঞ ভূমিকা রয়েছে আন্তর্জাতিক মহল নিয়ে, ভারত এবং যুক্তরাষ্ট্র তার ভূমিকা কি দেখছেন? দেখুন, আপনার সাথে আমি একটা জিনিসই দ্বিমত, যে বিদেশিরা বাংলাদেশে নির্বাচন, গণতন্ত্র এগুলা দেখতে চায়, এইটা বলবে ওরা মুখে, কিন্তু ওরা এই ধরনের দেশে, এটা গণতন্ত্রের সুবাতাস বইতে থাকুক এরকম দেশে এরা চায় তারা, এবং এটা অস্বাভাবিকও না। বিদেশ নীতির মূল বিষয় হলো একালে জাতীয় স্বার্থ। যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান, তুরস্ক সবাই যার যার স্বার্থের কথা বলবে, কিন্তু বাংলাদেশে বিমান থেকে নেমে বলবে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সুখী, সমৃদ্ধ, শক্তিশালী বাংলাদেশ দেখতে চাই। এই দুটোকে আলাদাভাবে বিবেচনার প্রয়োজন আছে। আমি বলবো বাংলাদেশের গত 15 বছরের একটা ভুল ছিল আমাদের সরকারের, আমাদের বিদেশ নীতি একদিকে হেলে পড়েছিল। একটা দেশ যেভাবে চেয়েছে, একটা দেশ মানে আমি ভারতের কথাই বলবো, যেভাবে চেয়েছে সরকার সেভাবে এখানে কাজ করেছে। কিন্তু এখনকার সময়ে বাংলাদেশ একটা ছোট দেশ, এবং সারা পৃথিবীতে জুড়ে চীনের সাথে যুক্তরাষ্ট্রের একটা প্রতিদ্বন্দ্বিতার আলামত দেখা যাচ্ছে, এবং যুক্তরাষ্ট্রের যে একচেটিয়াত্ব সারা পৃথিবীতে, সেটা আস্তে আস্তে কমছে। কিন্তু এটা চট করে কমবে না, আগামী 20-30 বছর ধরে এই পর্যায়টা যাবে। এরকম সময়ে চীন, যুক্তরাষ্ট্র এবং আমাদের অঞ্চলে ভারত তাদের শক্তি পরীক্ষায় লিপ্ত হবে। একটা ত্রিমুখী অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি, এটাই বাস্তবতা। এরকম সময় আমাদের নেতৃত্বের প্রয়োজন, কোনো দিকে হেলে না পড়ে এই তিন শক্তির সাথে ভারসাম্য রক্ষা করে চলা। আমি এই ক্ষেত্রে বলবো শ্রীলঙ্কার উদাহরণটা আমাদের নেওয়া উচিত। শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থানের পর 2 বছর অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারপর যে সরকারটা এসেছে জেভিপির নেতৃত্বে গত 1 বছর ওরা সরকার পরিচালনা করেছে, তারা কিন্তু এই তিন শক্তির সাথে চমৎকার ভারসাম্যপূর্ণ একটা সম্পর্ক রেখে চলেছে। এটা কেন জরুরি? সেটা হলো চীন যুক্তরাষ্ট্রের সংঘাতের বড় ঘটনাগুলো ঘটবে আমাদের অঞ্চলের চারিদিকে, আমাদের বঙ্গোপসাগরে, আমাদের সীমান্তের আশেপাশে, বর্মাকে ঘিরে। আপনি দেখুন পুরো দক্ষিণ এশিয়ায় কিন্তু অস্থিরতা, মণিপুর অস্থির, লাদাখ অস্থির, খেয়াল করুন। নেপালে কি ঘটলো খেয়াল করুন, আরাকানের সমস্যা চলছে। মানে এই পুরো অঞ্চল জুড়ে ভীষণ রকম সহিংসতা, অসন্তোষ ছড়িয়ে পড়ছে। এরকম সময়, এবং বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটলো, একটা সহিংস ঘটনাই ঘটলো, এরকম সময়ে বাংলাদেশকে ভারসাম্য রক্ষা করে চলা উচিত। অনেকগুলো বিদেশি শক্তি চাইবে এখানে অস্থিরতা না, কিন্তু আমাদের তো এখানে আবার একটু সেন্টিমেন্টেরও এক ধরনের সেন্টিমেন্ট প্লে করারও একটা ব্যাপার আছে, যে আমরা হয় ভারত কার্ড প্লে করি অথবা আমরা পাকিস্তান কার্ড প্লে করি। সবসময় আমরা কোথাও না কোথাও হেলে পড়ি। মানে বড় রাষ্ট্রগুলি তো আছেই, তারপরে আবার এই সেন্টিমেন্টের একটা খেলাও আছে। সেক্ষেত্রে এখন আমার ইন্টারিম গভর্নমেন্ট, আমার ইলেকশন হবে কি হবে না, এইরকম একটা সিচুয়েশনে আসলে আমার আন্তর্জাতিক অবস্থানটা কি হওয়া উচিত? আমাদের আন্তর্জাতিক অবস্থান হওয়া উচিত সবার সাথে বন্ধুত্ব, কিন্তু কারো দিকে হেলে পড়া নয়। সবাইকে বলতে হবে আমি তোমার সাথে ভালো সম্পর্ক চাই, কিন্তু স্বচ্ছতার সঙ্গে। এবং কিন্তু তার তো আমাকে তো চাপও নিতে হচ্ছে, কারণ আমি তো দুর্বল গভর্নমেন্ট। এই চাপটা প্রতিরোধের মতো সক্ষমতা থাকতে হবে বাংলাদেশে। যার সেই সক্ষমতা নেই সে বিপদে পড়বে। এবং আমি এখানে সতর্ক হতে বলবো বাংলাদেশকে, যে দেখুন কয়েকটা দেশ আমাদের চোখের সামনে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে গেল। ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, এবং দুর্ভাগ্যজনকভাবে এগুলো সবাই মুসলিম প্রধান রাষ্ট্র। এবং এই বাংলাদেশকেও ব্যর্থ প্রমাণের কেউ না কেউ আন্তর্জাতিকভাবে চাইতে পারে। ফলে আমাদের সতর্ক হওয়া উচিত আমি বলব। এবং কিভাবে এই দেশগুলো ব্যর্থ করা হয়েছিল সেই বিষয়ে আমাদের নজরে রাখা উচিত। কি কি উপাদান, কি কি অ্যাক্টর, কাদের কাদের মাধ্যমে এই দেশগুলোকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছে, সেগুলোর ব্যাপারে বাংলাদেশের রাজনীতিবিদদের পাশাপাশি বুদ্ধিজীবী এবং জনগণের সতর্ক হওয়ার ব্যাপার আছে। কারণ একই ধরনের শক্তিগুলো এই অঞ্চলেও আসবে, সক্রিয় হবে, বাংলাদেশকে টার্গেট করবে। কারণ একটা দেশ যখন ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় তখন এই ধরনের আন্তর্জাতিক শক্তিগুলোর ওই দেশে খেলাধুলা করতে সুবিধা হয়।
আর সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার যে ধরনের নীতি নির্ধারণ করছে এই মুহূর্তে, আপনার কাছে কি মনে হয় যে আসলে পুরনো অবস্থানটাই তারা ধরে রাখছে, মানে পুরনো শিক্ষাটা তো তারা, আমি বলবো স্বচ্ছতার অভাব রয়েছে। আমি একটা উদাহরণ দিতে পারি। দেখুন, যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশের উপর বাড়তি শুল্ক আরোপ করলো রপ্তানি পণ্যে, বাংলাদেশ সরকার সেটার মীমাংসা করে এসেছে, এটা নিয়ে সবাই প্রশংসা করছে। কিন্তু ঠিক ডিলটা কি হয়েছে, বাংলাদেশ কি দিয়ে তাকে সন্তুষ্ট করলো, সেটা কিন্তু বাংলাদেশের জনগণ জানে না। এই যে স্বচ্ছতার একটা ঘাটতি, সেটা নিশ্চয়ই 2 বছর পরে আমরা জানবো, তখন তো জেনে আমরা বিপদে পড়ে যাব। তারপরে দেখুন, বাংলাদেশের উন্নয়নের একটা বড় অংশীদার চীন, আবার বাংলাদেশের 3 দিকে রয়েছে ভারতের সীমান্ত। আমরা তো প্রতিবেশী বদলাতে পারবো না, প্রতিবেশীর সাথে একটা উইন উইন সম্পর্ক লাগবে, ভারসাম্যপূর্ণ সম্পর্ক লাগবে। আমি তার দিকে হেলেও পড়ে থাকবো না, তাকে কোনো অনৈতিক সুবিধাও দেব না, কিন্তু আবার তার কাছ থেকে আমার পাওনাটাও আদায় করব। এখন ভারতের সাথে আমাদের একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক লাগবে, চীনের সাথেও লাগবে। তার মানে হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে আমি এমন কোনো সম্পর্ক করব না যেটা চীনের সাথে আমার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে বা ভারতের সাথে আমার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। আমি বলবো এইসব ক্ষেত্রে নির্মোহ হওয়া উচিত। বাংলাদেশে আবেগ, আপনি যেটা বললেন, আমাদের এখানে আবেগ কাজ করে। আমরা ঘড়ির, পুরনো দিনের দেয়াল ঘড়ির মতো পেন্ডুলামের এই দিকে এবং এই দিকে চলে যাই, কিন্তু থাকা উচিত একদম আবেগহীনভাবে মাঝামাঝি। এবার একটু তরুণদের প্রশ্নে আসি, যে তরুণ প্রজন্ম আমরা দেখছি যে রাজনীতিতে আসছে, কিন্তু নেতৃত্বে তো আসলে পুরনো মুখটাই রয়ে যাচ্ছে। আমার ছেলে কিংবা আমার ভাই বা আমার বোন, আমার এরা কি আসলে, এই যে তরুণ প্রজন্ম যারা আসছে, তারা কি আসলে জায়গা পাচ্ছে না, নাকি জায়গা করতে পারছে না? মানে লিডারশিপের পাইপলাইনটা কি বন্ধ? না, এখানে আসলে সমস্যাটা আমাদের সমাজে, আমি বলবো। দেখুন, আমাদের সমাজে তো আমরা ভাবি যে রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্র নেই, এটা নিয়ে আমরা সবসময় উদ্বিগ্ন থাকি। কিন্তু আমাদের পরিবারেও গণতন্ত্র নেই, আমাদের বিদ্যালয়ে গণতন্ত্র নেই, আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় সামন্ততান্ত্রিকভাবে। এক ধরনের প্রভুবৃত্তের সম্পর্ক আমাদের সবগুলো পরিবারে। এই গণতন্ত্রহীনতার কারণে আমাদের তারুণ্যের বিকাশ ঘটছে না। তারা মাঝে মাঝে বিদ্রোহ করছে। 90-এ আমার বয়সীরা বিদ্রোহ করেছিল, আমিও সেখানে ছিলাম। 24-এ এবার করলো। এমনকি আপনি যদি যে কোনো বিদ্রোহের বাইরেও তরুণ সমাজের সাথে আড্ডা দেন, দেখবেন যে একটা বিদ্রোহী মন তার ভিতরে রয়েছে। বিশেষ করে আমাদের, আমি বলবো, কিশোরীরা, তরুণীরা সবচেয়ে বিদ্রোহী মনকে গোপন করে রেখেছে, কারণ সে নিজের বিকাশের রাস্তা পাচ্ছে না, কারণ সমাজে গণতান্ত্রিক রূপান্তর হয় নাই। আমাদের একটা সামন্ততান্ত্রিক মূল্যবোধ সব জায়গায়। এখানে কৃষি সমাজ থেকে শুরু করে ঢাকার মতিঝিল পর্যন্ত সব জায়গায় সামন্ততন্ত্রের প্রভাব। ফলে তরুণরা মাঝে মাঝে বিদ্রোহ করে, কিন্তু সে তার প্রয়োজনীয় প্রত্যাশিত জায়গাটা পাচ্ছে না কাজের। তখন এক পর্যায়ে বলে কি, আমি দেশ ছেড়ে চলে যাব, কারণ সে এই দেশে তার মেধার, তার প্রত্যাশার, তার আকাঙ্ক্ষার প্রকাশ ঘটাতে পারছে না। ফলে এটা আমি বলবো, তরুণরা যে জায়গা পাচ্ছে না কাজের, সন্তুষ্ট হতে পারছে না, তারা যে অস্থির, এই দায়টা ওদের নয়। এই দায়টা হলো আমরা সমাজের প্রশাসনিক এবং আমাদের অর্থনৈতিক সংস্কার করতে পারিনি। আমাদের মনে রয়ে গেছে সামন্ততন্ত্র, প্রভুত্ব। আমরা আসলে লক্ষ লক্ষ জেনারেল এরশাদ, লক্ষ লক্ষ শেখ হাসিনা, এরকম সব প্রভুর অধীনে আছি আর কি, মানে সেই পরিবারের ভিতরও না। সেই প্রভুই কি এখন আসলে আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখতে পাই, ফেসবুক, টুইটার, টিকটক, এই সব জায়গায় আমরা দেখতে পাই যে প্রায় সবাই রাজনৈতিক কথাবার্তা বলছেন, রাজনীতিবিদরাও বলছেন, রাজনীতির বাইরের লোকগুলিও বলছেন। এতে কি আপনার মনে হয় না যে সেই প্রত্যেকেই এক একটা করে প্রভু হয়ে উঠছে এবং বিভাজন ভীষণভাবে? এবং আমি বলবো যে পপুলিজমের আধিক্য, মানে এখানে পপুলিজমটা একটা ভায়োলেন্ট, সহিংস চেহারা নিচ্ছে। কারণ সমাজের কোথায় সমস্যা সেটা অধিকাংশ মানুষকে আইডেন্টিফাই করতে সহযোগিতা করে নাই আমাদের বুদ্ধিজীবীরা। সমাজে তো সমস্যা আছে, কী ধরনের সংস্কার হলে সমাজটা উন্নয়ন এবং শান্তির দিকে যাবে, সেটা আমাদের বুদ্ধিজীবী সমাজ জনগণকে বলতে ব্যর্থ হয়েছে। ফলে সমাজে সেই ধরনের চিন্তাই পপুলার হচ্ছে যে মেরে ফেলো, ওকে কেটে ফেলো, ওকে শেষ করে দাও। এই ধরনের কথা যে যত জোরে বলতে পারছে সে তত জনপ্রিয় হচ্ছে।
আপনি দেখুন আমরা আমাদের সবচেয়ে জনপ্রিয় শব্দ দেখা যাচ্ছে রাজনীতিতে নির্মূল করো, ওকে নিষিদ্ধ করো, চলো আলাপে আসি, সংলাপে আসি, এইগুলো জনপ্রিয় হচ্ছে না। যেই বুদ্ধিজীবী ইউটিউবে বলতে পারবে ওকে নির্মূল করতে হবে, উনি বেশি জনপ্রিয় হচ্ছেন। কিন্তু যেই বুদ্ধিজীবী বলছে যে সমস্যাটা এরকম, চলো 3 পক্ষ নিয়ে বসি এবং বসলে সমাধান বের করতে হবে এবং একটা উইন উইন সমাধানে যেতে হবে, উনি জনপ্রিয় হবেন না। ফলে আমি বলবো একটা সহিংস, একটা ভায়োলেন্ট পপুলিজম আমাদের সোশ্যাল মিডিয়াকে চালাচ্ছে, সেখানে রাজত্ব করছে। সেক্ষেত্রে কি আপনার কাছে আরেকটা জিনিস মনে হয় জনাব পারভেজ, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে এখন নৈতিক নেতৃত্ব এই শব্দটা একদম হারিয়ে গেছে এবং নতুন রাজনীতিতে এই নৈতিক নেতৃত্বের বিষয়টি একেবারেই বলা যেতে পারে যে নাই। এখন আপনার কি মনে হয় যে এই তরুণরা আসলে এই নৈতিক নেতৃত্ব ফিরিয়ে আনতে পারবে নাকি? এখানে আপনি যে আশাবাদের কথা বললেন, এখানেই আমি আশাবাদী। দেখুন, একটা নির্বাচন সামনে হয়তো হবে, এই নির্বাচনের ভিতর দিয়ে বাংলাদেশের সমস্যার সমাধান হবে না, কিন্তু যে গণ-অভ্যুত্থানটা হলো সেখানের যে চাওয়াগুলো ছিল, দেশের ওয়ালে ওয়ালে দেয়ালে দেয়ালে যে গ্রাফিতিগুলো আঁকা হয়েছিল, সেগুলো তো একটা দার্শনিক মন, একটা আকাঙ্ক্ষার দেয়াল চিত্র, সেগুলো কিন্তু মাটি চাপা পড়ে যাবে না এবং এগুলোই বাংলাদেশের ঘরে ঘরে মনে মনে থাকবে। এগুলো কিন্তু আবার যে সামনে যারা সরকার আসবে, সমাজ চালাবে, যেই বুদ্ধিজীবী কথা বলবে, যেই মিডিয়া চালু থাকবে, সেগুলোকে তাড়া করবে অভ্যুত্থানের এই আকাঙ্ক্ষা। ফলে নানা ধরনের ভাঙচুরের ভিতর দিয়ে অবশ্যই আমরা ওই রকম একটা গণতান্ত্রিক সরকার চাইতেই থাকব, কিন্তু সেটা দানা বাঁধবে কিনা, দানা বাঁধানো যাবে কিনা সেইটা আমি জানি না, কিন্তু ওই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা হলো আশার জায়গা। তার মানে আরেকটা অভ্যুত্থানের আশঙ্কা, আশা দুইটাই দেখেন আপনি? যেটা জনাব মঞ্জু বলছিলেন গতকালকে যে আরেকটা অভ্যুত্থান হতে পারে। না, আমি আরেকটা অভ্যুত্থান আকারে দেখি। আমি বলি যে 5ই আগস্ট 2024-এ একটা অভ্যুত্থান শুরু হয়েছে, আমরা এটার ভিতরে আছি, ওই অভ্যুত্থানটা চলছে। এখন একটা দার্শনিক, মতাদর্শিক, ভাবাদর্শিক মতামতের লড়াই চলছে সমাজে, মানে আদান প্রদান হচ্ছে, আমরা এটার ভিতর দিয়ে এগুচ্ছি, কিন্তু এটার ভিতর চরম অনিশ্চয়তার অংশটাই বেশি, কিন্তু এটার ভিতরে আছি, আমরা অভ্যুত্থানের ভিতরে আছি। খুবই চমৎকার। একেবারে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে আজকের থেকে 10 বছর পরের বাংলাদেশ নিয়ে আপনি কতটা আশাবাদী? আমি শঙ্কায় আছি। আমি বলবো যে আমি অন্ধ আশাবাদ নিয়ে আমি থাকি না, কিন্তু আমি বলবো বাংলাদেশের সামনে অনিশ্চয়তা বেশি এবং বাংলাদেশের যে নেতৃত্ব সেইটা এই অনিশ্চয়তা দূর করতে সক্ষম নয়। বাংলাদেশের জনগণকে আবার দায়িত্ব নিতে হবে এবং জনগণের ভিতরে একটা ইন্তিফাদা দরকার, একটা রেনেসা দরকার, যে আমরা একটা বাংলাদেশের ভবিষ্যৎটা হলো একটা গণতান্ত্রিক ভবিষ্যৎ। এই গণতান্ত্রিক পথ থেকে বিচ্যুত হলে বাংলাদেশের সামনে বিপদ আছে। সেক্ষেত্রে একজন নেতাও তো লাগবে। আমি এইটা বলবো যে এটা কালেকটিভ লিডারশিপ লাগবে, একটা যৌথ নেতৃত্ব লাগবে। একজন সুপারম্যান বাংলাদেশকে উদ্ধার করতে পারবে না। বাংলাদেশের জনগণের ভিতর থেকে একটা যৌথ একটা টিম বাংলাদেশকে উদ্ধার করতে সক্ষম হবে, কিন্তু তার জন্য এখানে যে মননশীল জগতে, একটা মনোজগতে একটা রেনেসা পরিবর্তন দরকার, একটা গণতন্ত্রায়নের দরকার, একটা গণতান্ত্রিক মূল্যবোধের যে ঢেউ দরকার, সেটা এই মুহূর্তে নেই। অনেক ধন্যবাদ জনাব আলতাফ পারভেজ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং চমৎকার আলাপের জন্য। পোস্টকেও ধন্যবাদ দিই, কারণ মনে হয় একা আমি এত কথা আর কোথাও বলতে পারিনি। এটা একটা সুযোগ ছিল, হয়তো ভুল যদি করে থাকি। না, চমৎকার কথা। আমি তো মুগ্ধ, আমি জানি যে দর্শকরাও মুগ্ধ হবেন। শঙ্কা দিয়ে শেষ করতে চাই না, কিন্তু অবশ্যই চাই না, আশা দিয়ে শেষ করতে চাই। অবশ্যই আশাই তো বড়। দেখুন, 24-এর অভ্যুত্থানের আগে বাংলাদেশে যখন পরপর 3টা পচা নির্বাচন হয়ে গেল, পোকায় খাওয়া নির্বাচন হয়ে গেল, তখন তো আমরা আশাহতই হয়ে পড়েছিলাম, কিন্তু আবার তো বাংলাদেশ উদ্ধার পেয়েছে। আমার মনে আছে 90-এর ডিসেম্বরে, আমি তখন ছাত্র, অক্টোবর নভেম্বরেও মনে হতো যে আর বোধহয় মিছিল করে হবে না, 9 বছর হয়ে গেল, আর চ্যানেল এরশাদকে সরানো যাবে না, কিন্তু দেখা গেল 90 এটা পেরেছে বাংলাদেশ। আবার হবে আমি জানি না, কিন্তু আপনি বলতে পারেন। আমরা সেই দিনটার অপেক্ষায় থাকবো, হয়তো সেটা খুব দূরেও নয়। 10 বছরের কথা হয়তো বলছিলাম জনাব আলতাফ পারভেজকে, হয়তো সেটা হতে পারে আর 1 বছরও। হয়তো জনগণ তার অধিকারের জন্য
আমরা একসাথে নিশ্চয়ই সবাই উঠে দাঁড়াবো, আরেকটা ইন্তেফাদা হবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আবারও দেখা হবে।